যাকে 2 বছর ধরে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি। সুখে দুঃখে 2 বছর অতিক্রম হলো। সে আমাকে সকাল বিকাল বলতো শুধু তোমাকেই ভালোবাসি। আমিও আর কি, সুখে থাকলে ভূতে কিলায়। হঠাৎ করেই মাথায় বুদ্ধি আসলো যে জামাইকে একবার পরীক্ষা করে দেখা যাক। যেই ভাবনা সেই কাজ। আমার বান্ধবীর কাছ থেকে তার ফেক আইডিটা নিলাম। ভয়েস চেঞ্জ করার অ্যাপ ডাউনলোড করে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেটা বান্ধবীর কাছ থেকে খুব ভালো করে শিখে নিলাম। বান্ধবী বারবার জিজ্ঞেস করলো কেন? আমি তখন বললাম না এমনি, ওই আর কি, খুব তো বলে ভালোবাসি ভালোবাসি, একটু বাজিয়ে দেখবো আর কি। পরীক্ষা নেওয়ার আগে আমি ভেবেছিলাম আমি হেরে যাব, কারণ গত 4টা বছর ধরে আমার প্রতি তার ভালোবাসা দেখে আমি সত্যি ভীষণ মুগ্ধ। তো বান্ধবীর আইডি থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। 2 দিন হলে অ্যাকসেপ্ট করে না। আমি তো সেই খুশি। 2 দিন পরে আমার স্বামী আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা বিথি নামের কোনো ফ্রেন্ড আছে তোমার? আমি বললাম কই না তো। কেন? সে বলে উঠলো না, বিথি নামের একটা মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। মনে মনে ভাবছিলাম সব বলেই দিই। পরক্ষণেই মনে হলো না বলবো না, দেখি কি হয়। দেখলাম সে পরের দিন অফিসে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। এটা দেখে তো আমি পুরাই অবাক। তাও ভাবলাম একটা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারে, এই আর এমন কি। বলা বাহুল্য এই আইডিটা আমরা 2 বান্ধবী মিলে আজ থেকে 6 বছর আগে খুলেছিলাম। আর এই আইডিটাতে ইন্ডিয়ান একটা খুব সুন্দরী মডেলের ছবি আপলোড করা হতো। আর আমার ফ্রেন্ড এই আইডিটাতে প্রচুর থাকতো, যার কারণে এটা যে ফেক অ্যাকাউন্ট সেটা বোঝাই যেত না। আমার হাজবেন্ড কখনো হিন্দি ভাষা বোঝে না, হিন্দি চ্যানেলের হিন্দি নাটক তো দূরে থাক। তাই সে ভেবেই বসলো যে আইডিটা হয়তো রিয়েল। আমার হাজবেন্ড রেগুলার চ্যাট করতে থাকে। আমার স্বামী কত কিছু যে পাঠাতো, অনেক সুন্দর সুন্দর রোমান্টিক সব কবিতা, ভালোবাসার মেসেজ, ছবি, আরো কত কি। সে বাসায় আসলে আমি চেষ্টা করতাম স্বাভাবিক থাকার। সে বাসায় ঢোকার আগে SMS গুলো ডিলিট করে তারপর ঢুকতো। আর বিথিকে বললো রাতে যেন কোনো প্রকারের SMS না যায়, কারণ তার বড় ভাই নাকি তার সাথে থাকে। ভাই যদি জানে যে সে কোনো মেয়ের সাথে কথা বলে তাহলে নাকি তার ভাই খুবই কষ্ট পাবে। সেদিন আমি ভালোই অবাক হয়েছিলাম। সে নিজের বউকে ভাই বানিয়ে দিল। এই ফেক আইডিটা যেহেতু বিথি আর আমরা দুজনেই নিয়ন্ত্রণ করি, দুজনেই দুজনের মেসেজ দেখতে পারতাম। আমি যখন আমার স্বামীর সাথে কথা বলতাম তখন খুব সাবধানতার সাথে ভয়েস চেঞ্জার অ্যাপ দিয়ে নিজের ভয়েসটাকে চেঞ্জ করে তারপর সেটাকে সেন্ড করতাম, যেন আমার স্বামী কিছুতেই না বুঝতে পারে। আর কথাগুলো পুরান ঢাকার স্টাইলে বলতাম। আমার সবচেয়ে বেশি কষ্ট লাগলো এটা ভেবে যে সে আমাকে যে কথাগুলো বলতো সেই কথাগুলোই মেসেজ করে পাঠাতো। কথা সবই এক, শুধু মানুষ 2টা ভিন্ন। আগে আমার স্বামী শুক্রবার আসলেই সারাক্ষণ বাসায় থাকার বাহানা করত। আমি ঠেলেও তাকে বাইরে পাঠাতে পারতাম না। আর এখন সারাক্ষণ সে বাইরে যাওয়ার বাহানা খোঁজে। আর বাইরে গিয়েই ফোনে বিথির সাথে কথা বলতো। প্রচন্ড রাগে আমার শরীর কটমট করত। মনে মনে ভাবলাম যে দেখি কত দূর যায় উনি। মেসেজ করে বললাম চলো বিয়ে করে ফেলি। সে বলে সে নাকি 1 বছর পরে বিয়ে করবে। আগে আমাদের দেখা সাক্ষাৎ হোক। একটু টেনশনই পড়ে গেলাম। মেসেজিং তো ঠিকই করছি, কিন্তু দেখা সেটা কিভাবে করব? একদিন তো তাকে বলেই দিলাম যে ফেসবুকে যে ছবিগুলো ছাড়া হয়েছে সেগুলো কিন্তু আমার না। ফেসবুকে আপনি এই পর্যন্ত যত ছবি দেখেছেন সবগুলোই একটা ইন্ডিয়ান মডেলের। এটা শোনার পরে সে 2 মিনিটের মতো চুপ ছিল। 2 মিনিটের মতো চুপ থাকার পরে সে বলে উঠলো এটা তোমার ফেক আইডি? আমি বললাম আরে না, আমি তো সত্যি, শুধু ছবিগুলোই মিথ্যা। সে রাগান্বিত হয়ে ফোনটাই কেটে দিল। আমি ভাবলাম যাক বাবা বেঁচে গেছি, না হলে দেখা করানোর জন্য মডেল কোথায় পেতাম। একটু পরে সে ফোন দিয়ে জানতে চাইলো কেন এমন করলাম। আমি বললাম আমার ভয় লাগে ফেসবুকে অন্য সবার মতো করে ছবি ছাড়তে, যদি কেউ খারাপ কিছু করে ফেলে। এখন তো ছবি দিয়ে কত মানুষে কত কিছু করে বেড়ায়, আমার ভয় লাগাটা স্বাভাবিক নয় বুঝি? সে হেসে ফেললো আর বলল কি যে বলো, সারা দুনিয়ার মানুষ ছবি ছাড়ছে, আর তুমি কোথাকার কোন সেলিব্রিটি যে তোমার ছবি নিয়ে মানুষ এটা সেটা করবে? বোকা মেয়ে, এখন তুমি তোমার রিয়েল পিক দিবে। আমি বলে উঠলাম না, দেখা করতে গেলে নিজেই দেখিয়ে নিয়েন। সে তো মহা খুশি, কারণ সে অনেক দিন থেকে আমাকে বলছে, কিন্তু আমি রাজি হই না। আজ নিজে থেকেই বলে দিলাম। ফোনটা রেখে দেবার পরে প্রচন্ড টেনশনে পড়ে গেলাম। মুখ ফুটেতে বলেই ফেললাম। এবার কি করব? কাকে দেখা করাবো? কাউকে বলতেও লজ্জা লাগছিল। আর সে তো মোটামুটি আমার সব ফ্রেন্ডকেই চিনে। হঠাৎ করেই মনে পড়লো ছোট থেকেই আমার বেস্ট ফ্রেন্ড রিমার কথা। ক্লাস 7-এ ওঠার পরে চিটাগাঙে তার ফ্যামিলি শিফট হয়। তার কথা আমি আমার হাজবেন্ডকে অনেকবার বলেছি, কিন্তু আমার হাজবেন্ড কখনোই তাকে দেখেনি। সে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টেই ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম তুই ঢাকা আসবি কবে? সে বলল আসবো নেক্সট মান্থে। তুই দেখা করবি কবে? আমি তাকে ডেট জানালাম। 1 মাস পরে রিমা ঢাকায় আসলো। আসার পরে ডেট অনুযায়ী তার সাথে দেখা করতে যাই, আর গিয়ে তাকে সব খুলে বলি। তাকে বললাম বোন আমার প্লিজ হেল্প কর, তুই বিথি সেজে একটা বারের জন্য তার সামনে যা প্লিজ। সে কিছুতেই রাজি হচ্ছিল না। বলতে পারেন অনেক কষ্টেই তাকে রাজি করালাম, আর তাকে সব কিছু শিখিয়ে দিলাম। পরে বিথির আইডি দিয়ে আমি হাজবেন্ডকে বললাম কালই কিন্তু দেখা করব। সে তো মহা খুশি।
তার বহু প্রতীক্ষিত কালটা অবশেষে চলেই এলো। আমাকে সকালে উঠে জিজ্ঞেস করলো কোন শার্টটা পরবো একটু দেখো তো। আমি বললাম আজ কি তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে? সে বলল আজ আমার খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে। কথাটা শোনার পরে চোখের কোণে যে কখন পানি চলে এলো বুঝতেই পারিনি। চোখের পানিটা সাথে সাথে মুছে তাকে শার্ট চুজ করে দিয়ে বিদায় জানালাম। দিনটা আজ অনেক বড় লাগছে, মনে হচ্ছে যেন বিকালটা আসছেই না। 3টা মাস ধরে এই খেলাটা খেলে যাচ্ছি। গত 3টা মাসে শান্তি কি জিনিস আমি ভুলেই গিয়েছি। বুকটা ইদানিং প্রচুর ব্যথা করে আর খালি কান্না পায়। উফ, সে কি যন্ত্রণা! যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি তাকে হারানোর যন্ত্রণা। এই যন্ত্রণাটা যে কতটা ভয়ঙ্কর আর ব্যাপক সেটা কেবল সেই জানে যে এগুলো ফেস করেছে। কিন্তু যখন প্রচন্ড কষ্ট হয় তখন ভাবি আমার তো হ্যাপি হওয়ার কথা, আমার হাজবেন্ড তো অন্য কাউকে না আমাকেই ভালোবাসছে। আমার তখনই মনে হয় যে আমার জায়গায় যদি সত্যিকারের বিথি নামের মেয়েটা থাকতো তাহলে কি সে তাই করতো? সে কি তবে অন্য মেয়েদের সাথেও আগে এরকম করেছে? মনে আজকাল হাজারো প্রশ্ন ঘুরপাক খায়। ভাবতে ভাবতেই চায়ে চুমুক দিচ্ছি আর তার সাথে আমার সেই সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। জীবনে প্রথম প্রেমের অনুভূতি কিরকম হয় তা তো আমি তার হাত ধরে জেনেছি। আমি তখন ক্লাস 10-এ পড়তাম। খালাতো বোনের বিয়েতে যাই। খালাতো বোনের বিয়েতে যেই তার সাথে আমার প্রথম দেখা। তার চেহারা, মনোমুগ্ধকর গান, কথা কিংবা কবিতা শুনে যে কেউই তার প্রেমে পড়তে বাধ্য হবে। সে কিন্তু ভীষণ মিশুক স্বভাবের। সে আমাকে কি বলে প্রপোজ করেছিল জানেন? বলেছিল তুমি কি আমার পথ চলার সাথী হবে। আমি তো প্রচন্ড অবাক। ছেলে বলে কি? আমি তো তার সম্পর্কে তেমন কিছুই জানি না। আমি তাকে বললাম দেখেন, দুষ্টুমি করার কিন্তু একটা লিমিট থাকে। সে বলল সত্যি বলছি, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার যতদিন লাগে তুমি সময় নাও, তাও আমাকে রিজেক্ট করে দিও না প্লিজ। আমি কিন্তু ভীষণ কষ্ট পাবো। তুমি সময় নাও, আমার সম্পর্কে জানো বোঝো, তারপর না হয় সিদ্ধান্ত নিও। তার কথায় জাদু ছিল। ফোন নাম্বারটা দিয়ে চলে আসলাম। তারপর থেকেই শুরু হয় তার সাথে আমার কথা বলা। সে আমাকে প্রচন্ড মিষ্টি মিষ্টি কথা বলতো আর খুব সুন্দর সুন্দর কবিতা এবং গান শোনাতো। এরকম করতে করতেই 2টা বছর কেটে যায়। কেন জানি না তাকে প্রচন্ড ভালো লাগতে শুরু করে। তার মধ্যে কিছু একটা তো ছিলই। যখন কলেজে উঠলাম সে প্রায়ই আমাকে নিয়ে দূরে ঘুরতে যেত। তবে আমাদের মধ্যে কখনোই খারাপ কিছু হয়নি। তার সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগতো। একদিন ব্রিজে ঘুরতে গেলাম। বলা নেই কওয়া নেই হঠাৎ করেই সে হাঁটু গেড়ে বসে এত পাবলিকের সামনে পকেট থেকে একটা ছোট্ট গোলাপের কলি আর একটা চকলেট বের করে আমাকে বলে বসলো তোমাকে প্রচন্ড ভালোবাসি কলিজা। সারা জীবন তোমার হয়েই বাঁচতে চাই, তোমার হয়েই থাকতে চাই। একটা গোলাপ ফুলকে যেভাবে মানুষ সাজিয়ে রাখে তার চাইতেও বেশি যত্ন করে তোমাকে আমি আমার জীবনে সাজিয়ে রাখবো। শুধু একটা বার আমাকে বিশ্বাস করে দেখো, আমার হাতে হাত রেখে দেখো, দুনিয়াকে দেখিয়ে দিব ভালোবাসা কি জিনিস। তার এই কথাগুলো শুনে নিজেকে খুব বড় পর্যায়ের সেলিব্রিটি মনে হচ্ছিল। এত খুশি লাগছিল। তারপর তো বলেই ফেললাম হ্যাঁ আমিও তোমাকে প্রচন্ড ভালোবাসি কলিজা। তুমি রেখে দিলে আমি সারা জীবন তোমার হয়েই থেকে যাব। সারা জীবন তোমার হাতটি ধরেই বেঁচে থাকতে চাই। এভাবেই কাটতে থাকলো আমাদের জীবনের সবচাইতে সুন্দর মুহূর্তগুলি। এই 2টা বছর আমাদের হাজার হাজার সুখের মোমেন্ট ছিল যেটা বলে শেষ করা যাবে না। আর তার জবটা হওয়ার পরে প্রথম মাসের স্যালারি পেয়েই তার সাথে রেস্টুরেন্টে খেতে গেলাম। সেদিন আমার হাত 2টা শক্ত করে ধরে বলে সারা জীবন আমার সাথে থাকতে পারবে তো? অনেক ভালোবাসবো তোমায়, কখনোই ওই সুন্দর চোখ দুটো থেকে এক ফোঁটা পানিও ঝরতে দিব না। বাবা মা আগে থেকেই জানতো তার কথা। অনেক ভালো ভালো বিয়ের সম্বন্ধ এসেছিল আমার জন্য, কিন্তু তার জন্য আমি সবগুলোই রিজেক্ট করেছিলাম। আর আমার বাবা মাও বলে দিয়েছিল যে মেয়ে যখন ওই ছেলেকে ছাড়া কিছুই বোঝে না, ওই ছেলে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, তাহলে আর আমরা এত বাধা দিয়ে করবোটা কি? মেয়ের সুখই আমাদের সুখ। তারপর বাবা মা রাজি হয়ে যাওয়াতে তেমন একটা ঝামেলা পোহাতে হয়নি। অল্প বেতনে চাকরি করা ছেলেটাকে তারা জামাই হিসেবে মেনে নিল। ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের এই 2টা বছরে তার ভালোবাসা আমার জন্য একটু কম মনে হয়নি। মনে হতো যত দিন যাচ্ছে ভালোবাসা যেন ততই বাড়ছে। এখন কেন জানি তার সবগুলো কথাই মিথ্যে মনে হচ্ছে সে অনেক বড় একটা অভিনেতা। আমাকে সে যে ভালোবাসার কবিতা গান শোনাতো, আশ্চর্যের বিষয় হচ্ছে সে সেম কবিতা আর গান বিথিকেও শোনায়। এটা কিভাবে সম্ভব? তাহলে কি তার কাছে সব মেয়ে এক? মাথার মধ্যে হাজার হাজার প্রশ্ন। হঠাৎ করেই ফোন বেজে উঠলো। ভাবনার জগৎ থেকে বের হলাম। কখন যে 4টা বেজে গেছে নিজেও জানি না। রিমা ফোন দিয়ে বলল আমি বের হলাম, পার্কে গিয়েই তোকে ফোন দিব, দেখিস তুই যেন আবার অফলাইন হয়ে যাস না। ফোন কিন্তু কাটবি না, আমার ভীষণ ভয় লাগছে। বললাম ভয় পাস না, অল দ্য বেস্ট, বাই। বুকের ভেতরে কেমন যেন একটা ব্যথা ব্যথা করছে, বুঝতে পারছি না কি করব। রিমাকে বললাম তুই কিন্তু তাকে বিয়ের
কথা বলবি, আর তোকে যা যা বলেছি সব কিন্তু মনে রাখিস, সে যেন ভুলেও বুঝতে না পারে যে তুই বিথি না। রিমা বলে উঠলো, তুই লাইনে থাক, দুলাভাই কিন্তু চলে আসছে। এই যে আমার বান্ধবী রিমা কিন্তু খুবই সুন্দরী, আর আমার স্বামী তো তাকে দেখে একদম ফিদা। সে রিমাকে বলে উঠলো, ভালোই করেছো, ফেসবুকে একটাও ছবি দাওনি, দিলে সবাই তোমাকে ভালোবেসে ফেলতো। উফ, তুমি এত সুন্দর কেন? আমি আমার এই জীবনে তোমার চেয়ে সুন্দর মেয়ে আর দেখিনি। মানুষ এতটা সুন্দর কিভাবে হতে পারে? উফ, কেমন যেন চোখ ধাঁধানো সুন্দর। সুবহান আল্লাহ। যাক, ফেসবুকে ছবি না ছাড়াতে খুবই ভালো হয়েছে। আমিও চাই না আমার ভালোবাসার মানুষটাকে অন্য কেউ দেখুক। আমার ভালোবাসার মানুষটা কি এতই সস্তা নাকি? হ্যাঁ, এই ছিল সূচনা পর্ব। এরপর সে আস্তে আস্তে তার ভালোবাসার কথা বলা শুরু করে দিল। রিমা তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমি তোমার জীবনের কততম ভালোবাসা? সে বলল, প্রথম ভালোবাসা। তারপর রিমা বিয়ের কথা তুলল, বলল, এখন তো আমাকে দেখেছো, আমাকে তোমার খুবই ভালো লেগেছে, যেটা বুঝতে পারছি, তোমাকেও আমার খুব ভালো লেগেছে, এবার বিয়েটা কবে করছো বলো? বিয়ের কথা শুনে সে যেন কেমন একটা ধাক্কা খেলো, আর বলল, সে 5 বছর পরেও করা যাবে, কারণ এখন আমার বড় ভাইয়ের বিয়ে হয়নি, তার আগে আমি কিভাবে বিয়ে করে ফেলি বলো? রিমা বলে উঠলো, ওরে বাবা, 5 বছর? 5 বছর তো আমার ফ্যামিলি জীবনেও মানবে না, যা করার তাড়াতাড়ি করতে হবে। সে শুধুই কথা ঘুরাচ্ছিল। আমি কথা শুনতে শুনতেই সিঁড়ি দিয়ে ছাদে উঠছিলাম, হঠাৎ করেই মাথা ঘুরে পড়ে গেলাম। পাশের বাসার ভাবি আমার হাজবেন্ডকে ফোন দিল। সে শোনার সাথে সাথেই রিমাকে ভালো করে বিদায় না দিয়েই চলে এলো। আমি হসপিটালের বেডে শুয়েছিলাম। আম্মু আব্বু আসলো, একটু পর আমার হাজবেন্ডও আসলো। তার চোখে পানি। কি হলো, কিভাবে হলো, হাজারো প্রশ্ন। আমি বললাম, তেমন কিছু না, পাটা একটু মচকে গেছে, তেমন সিরিয়াস কিছু না, ঠিক হয়ে যাবে। আমার হাজবেন্ড আমার দুটো হাত ধরে প্রচন্ড কান্না করছে, আর আমার প্রতি তার ভালোবাসা দেখাচ্ছে। তাকে দেখে আগের মতো বিন্দু মাত্র ভালো লাগা কাজ করছে না, বরং মনে মনে ভাবছি মানুষ কতটা সুন্দর অভিনয় করতে পারে। এটা কি আসলে অভিনয়, নাকি সে মন থেকে এরকম করছে? এগুলোই ভেবে যাচ্ছি। আব্বু আম্মু পরে আমাকে বাসায় নিয়ে যায়, কেননা সে তো সারাদিনই অফিসে থাকে, আর ডাক্তারি দিকে আমাকে বেড রেস্টে থাকতে বলেছে। আব্বুর বাসায় চলে গেলাম। সেখানে গিয়ে তার সাথে ভীতি সেজে কথা বলি, আর ভাবি তাকে আমি ডিভোর্স দিব, কারণ এভাবে মেন্টালি টর্চার আমি আর নিতে পারছি না। 2 দিন পরে বাসায় কেউ আসলো, দেখলাম রিমা এসেছে। আমার রুমে আম্মু রিমাকে নিয়ে আসলো। আমি বলে উঠলাম, তুই এসেছিস? বলল, হ্যাঁ রে, আমি কালই চিটাগাং চলে যাচ্ছি, তোকে দেখতে আসলাম। রিমা বলে উঠলো, সবই তো শুনলি কাল, তা কি ভাবছিস এখন? আমি বললাম, কি ভাববো আবার, ডিভোর্স দিব তাকে। আমি ডিভোর্সের কথাই ভাবছি, আর পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। এভাবে মানসিক প্রেশার নিতে নিতে আমি কবে যেন মরেই যাই। আমার পক্ষে আর এগুলো সহ্য করা সম্ভব হচ্ছে না। রিমা বলে উঠলো, তোর সাথে আমার কয়েকটা কথা বলার ছিল, বললে তুই রাগ করিস না। সে বলল, শোন, তুই আগে নিজের যত্ন নে, তোর চেহারার দিকে তাকানোই যাচ্ছে না। চিটাগাং থেকে এসে আমি তো তোকে চিনতেই পারিনি, এত সুন্দর একটা মানুষ, কি হয়ে গেলি তুই? লাস্ট কবে আয়নায় মুখ দেখেছিস বলতো? তোর চেহারা দেখে মনে হচ্ছে তুই কতদিন খাস না। আমি বললাম, এত কথা না বলে কি বলতে চাস সেটাই বল। রিমা বলে উঠলো, দোস্ত, এসব পাগলামি ছাড়তো, ভাইয়াকে লাস্ট বারের মতো একটা সুযোগ দে। শোন, ডিভোর্সই সবকিছুর সমাধান না। তোর বাবা মা তোর সাথে থাকবে সব সময়, কিন্তু এই শেষ বয়সটাতে তাদেরকে নতুন করে আর কষ্ট দিস না। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তোকে বাঁচতে দিবে বলে মনে করিস? এদের কটু কথা শুনতে শুনতে তুই পাগলই হয়ে যাবি। ডিভোর্স এত সহজ না, বুঝলি? সারা জীবন তো আর একা বাঁচা যায় না। দুলাভাইকে ডিভোর্স দিয়ে তুই তো সেই অন্য কাউকে বিয়ে করবি, আর সেই লোকটা যে দুলাভাই চাইতে ভালো হবে বা আরো ভয়ঙ্কর রকমের খারাপ হবে না, সে ব্যাপারে কে গ্যারান্টি দিবে বল? আর কি এমন বয়স তোর? মাত্র 22 বছর বয়স, সামনে পুরোটা জীবন পড়ে আছে তোর। আমি বলে উঠলাম, রিমা তুই এসব কি বলছিস? যে মানুষটা 4টা বছর ধরে আমার সাথে অভিনয় করে গেল, আমার ইমোশন, ভালো লাগা সবকিছু নিয়ে ছিনিমিনি খেলেছে, সেই লোকটার সাথে বাকিটা জীবন আমি কিভাবে পার করব? আমার ভেতরে কি চলছে তা যদি একটাবার তোকে দেখাতে পারতাম। তুই তো এখনো বিয়েই করিসনি, এই পরিস্থিতিতেও পড়িসনি, যেদিন পড়বি সেদিন বুঝবি। তোর সাথে তোর জামাই যদি এমন কিছু করতো, তুই তাকে মাফ করে দিতি? রিমা বলল, দোস্ত, আমি যা করতাম তাই তোকে বলছি, তুই আমার বেস্ট ফ্রেন্ড না, তুই তো আমার বোন। সবার ভালোবাসা এক হয় না রে, এটাই বাস্তবতা। তোর হাজবেন্ড কিন্তু তোকে ভালোবাসে ঠিকই। ওই দিন যখন দুলাভাইয়ের কাছে ফোন এলো যে তুই মাথা ঘুরে পড়ে গেছিস, সে আমাকে বলল আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে গেছে। আমাকে পাত্তা না দিয়ে সে কেমন সুরসুর করে চলে গেল, যেন আমাকে চেনেই না, কেমন যেন একটা মাতালের মতো করছিল। আর যখন বিয়ের কথা তুলেছিলাম, সে বারবার টপিক ঘোরাচ্ছিল, বারবার ইগনোর করছিল। সে বিথির সাথে শুধু টাইম পাসই করতে চেয়েছে, ওটাকে আসলে ভালোবাসা বলা যায় না। আমি বললাম, টাইম পাস? হাউ ফানি! সে কেন এমন করবে? এক বৌদি আর হচ্ছিল না? আমাকে বললে তো আমি নিচে থেকেই সরে যেতাম। আর তোর মনে হচ্ছে আমি খারাপ? কেন তার পরীক্ষা নিতে গেলাম? বিশ্বাস কর রিমা, তার উপরে আমার প্রচন্ড বিশ্বাস ছিল। ভেবেছিলাম সে খুব শক্ত গলায় বলে উঠবে আমি বিবাহিত এবং আমার স্ত্রীকে আমি প্রচন্ড ভালোবাসি, সে ছাড়া অন্য কারো কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। অথচ দেখ, সে আমার ধারণাকে কত সুন্দর করে মিথ্যা প্রমাণ করে দিল। আমি কাকে এতদিন ভালোবেসে গেছি, কাকে এত অন্ধের মতো বিশ্বাস করেছি? আচ্ছা, তার প্রতি আমার এই ধারণা রাখাটা কি অপরাধ ছিল? কই, আমাকে তো শত শত ছেলে প্রতিদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, জীবনেও এদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না। আর কেউ মেসেজ
মেসেজ করলে সরাসরি বলে দিই যে আমি বিবাহিতা, এটা বলে সরাসরি ব্লক করে দিই। কই, আমি তো তার মতো রঙ্গলীলায় গা ভাসিয়ে দিই না। আমি যদি নিজেকে কঠোরভাবে এতটা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে সে কেন পারবে না? তখন রিমি বলে উঠলো, দোস্ত, ছেলে ছেলেই হয়, হালাল স্বামী বলিস আর হারাম বয়ফ্রেন্ড, কম বেশি সব ছেলেরাই এক, সবাই সুযোগের অপেক্ষায় থাকে, কেউ সুযোগ পায় আর কেউ পায় না। খুব কম ছেলেই পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে। এখন তুই প্রচন্ড রেগে আছিস, আর রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নিতে হয় না, কারণ রাগের মাথায় বেশিরভাগ সিদ্ধান্ত নেওয়াই কিন্তু ভুল হয়ে থাকে। তুই ঠান্ডা মাথায় কিছুদিন ভাব, আর তার কাছ থেকে তুই ফেসবুক, ইনস্টা সবকিছুর পাসওয়ার্ড রাখবি, দেখ কি করে। আমি বলি, এগুলো কিভাবে চাইবো? রিমা বলে উঠলো, তোর মাথায় তো ভালোই বুদ্ধি, কোনো না কোনো উপায় তুই নিশ্চয়ই পেয়ে যাবি। আমি তাহলে যাই রে, ভালো থাকিস। রিমা চলে যাওয়ার পরে তার বলা কথাগুলো আমাকে খুব ভাবাচ্ছে। সে যা কিছু বলেছে কেন জানি সব ঠিক মনে হচ্ছে। পা পুরোপুরি ঠিক হওয়ার পরে আমি আমার হাজবেন্ডের কাছে চলে গেলাম। বাসায় থাকাকালীন টাইমে আমি তার সাথে ভীতি হয়ে কথা বলতাম। ফেসবুকে একদিন একটা পোস্ট দেখলাম, কে যেন লিখেছে যে ছেলেদের কাছে পাসওয়ার্ড চাওয়া মানে তাদের একটা কিডনি চাওয়া। আমি তাকে পোস্টটা দেখালাম আর হাসতে হাসতে বললাম, কি থাকে বলো তো তোমাদের ফেসবুক আইডিতে? তোমাদের পাসওয়ার্ড দিতে এত সমস্যা কোথায়? সে বলে উঠলো, ধুর, এগুলো আজাইরা কথা। আমি বললাম, ঠিক আছে, আজাইরা কথাই যদি হয়ে থাকে তাহলে তোমার ফেসবুক পাসওয়ার্ডটা দাও। সে তো কোনোভাবেই দিচ্ছে না। রাগ করে চলে গেলাম রান্নাঘরে রান্না বসাতে। সে ফোনে ব্যস্ত, আর আমি মনে মনে ভাবছি আর না। হঠাৎ করে সে পেছন থেকে জড়িয়ে ধরলো আর বলল, আমার ফেসবুকের পাসওয়ার্ড তোমার চাই, এই নাও, বলে তার ফোনটা আমার হাতে তুলে দিল। আর আমিও সুযোগ পেয়ে সব চেক করে নিলাম। দেখলাম সে বিথির সব মেসেজ ডিলিট করে দিয়েছে। মনে মনে ভাবলাম, নো প্রবলেম, সে ওয়াশরুমে গেলে বিথির আইডি থেকে মেসেজ করব। রাতে সে ওয়াশরুমে গেলে আমি বিথির আইডিতে ঢুকি। আইডিতে ঢুকার পরে দেখলাম সে বিথিকে মেসেজ করে রেখেছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমাকে প্লিজ মাফ করে দিও, আর হ্যাঁ, ভালো থেকো। এই বলে সে বিথিকে ব্লক করে দিল। মেসেজ দেখে আমি তো পুরাই টাসকি খেয়ে গেলাম আর ভাবলাম, কি ব্যাপার? তার মানে কি রিমার কথাই সত্যি ছিল? সে কি বিথির সাথে শুধু টাইম পাসই করে গেল? তাও কোনোভাবেই স্বাভাবিক হতে পারলাম না। কিছুদিন ধরেই মাথাটা খুব ভারী ভারী লাগে। ভাবলাম পর্যাপ্ত ঘুম হয় না, তাছাড়া টেনশন হয়তো বা। হাজবেন্ডকে বলার সাথে সাথেই সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার আমাকে পরীক্ষা করে জানায় আমি নাকি 2 মাসের প্রেগনেন্ট। এই কথাটা শুনে সে যেন প্রচন্ড খুশিতে আত্মহারা হয়ে গেল। সে আমার প্রচন্ড যত্ন নেওয়া শুরু করলো। তবে কেন জানি আর তাকে আগের মতো ভালোবাসতে পারি না। আমার প্রতি তার করা যত্ন কিংবা ভালোবাসা কেন জানি মিথ্যা মনে হয়। 10 মাস পরে আমাদের ছেলে সন্তান এই পৃথিবীতে আসলো। আমার হাজবেন্ড তো ভীষণ খুশি। অফিসে গিয়ে ছেলেকে দেখার জন্য বারবার ভিডিও কল দেয়। ছেলের 3 মাস হওয়ার পর থেকেই সে তার ছেলেকে বুকের উপরে রেখে ঘুমায়, আর এটা না করলে সে রাতে কিছুতেই ঘুমাতে পারে না। ছুটির দিনে সে বাইরে না যেয়ে বাচ্চার প্রস্রাব পায়খানা যুক্ত কাপড় চোপড় ধুয়ে সুন্দর করে রোদে মেলে দেয়। সে কি বলে জানেন? যেহেতু আমার সন্তান তার দাদা দাদির আদর পাবে না, তাই তাদের ভাগের যত্ন আর আদর ভালোবাসা আমি আমার সন্তানকে একাই দেব। আমার না খুবই ভালো লাগে। আমার প্রতি তার আবেগ, ভালোবাসা কিংবা যত্ন সবকিছুই অভিনয় হলে হতেও পারে, কিন্তু তার সন্তানের প্রতি তার যে যত্ন কিংবা ভালোবাসা সেটা তো অভিনয় হতে পারে না। ছেলের প্রতি বাবার ভালোবাসা, এটা তো সত্যি। গত 2টা বছর ধরে তার ফেসবুকের জিমেইল কিংবা পাসওয়ার্ড সবই আমার হাতে। সে একটা বারের জন্য চেঞ্জ করেনি। আমি কিন্তু কিছুদিন পরপরই চেক করি যে সে আবার কোনো মেয়ের সাথে কথা বলা শুরু করে দিল কিনা। আর আমার জীবনের সব থেকে কষ্টের সময় ছিল সেই 3 মাস 11 দিন। যতদিন থাকবো সেই কষ্টগুলোর কথা ভুলতে পারবো না। শত চেষ্টা করেও আগের মতো প্রাণ ঢালা উচ্ছ্বাসা কিংবা ভালোবাসা নিয়ে আর তাকে ভালোবাসতে পারবো না। কিন্তু ছেলের প্রতি বাবার ভালোবাসা দেখে আমি সত্যি ভীষণ মুগ্ধ। তাদের এই সুখের কথা ভেবে হলেও সবকিছু ভুলে আমার স্বামীর হাতে হাত রেখে আমি বাকিটা জীবন পাড়ি দিতে চাই। মাঝে মধ্যে ভাবি, আমার ভালোবাসার মানুষটার কাছ থেকে ভালোবাসার পরীক্ষা নেওয়া আমার একেবারেই ঠিক হয়নি। কারণ সে পরীক্ষায় হারলেও বা কি হতো, আর জিতলেও বা কি হতো। আমরা বাঙালি মেয়েরা বোধহয় এরকমই, চিরটা কাল ভালোবাসার মানুষটার সাথে থেকে যাওয়ার জন্য আমরা অজুহাত খুঁজি।